দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি And5 এডিটর্স। আজ যিনি আমাদের অতিথি, তিনি রাজ্য রাজনীতির চেনা মুখ, যিনি বয়সে প্রবীণ কিন্তু এনার্জিতে যে কোনো নবীনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। তিনি এবারের নির্বাচনে রাজনৈতিক ভিটে বদল করেছেন, যিনি মাঠেও আছেন, নেটেও আছেন, টেলিভিশনেও আছেন, যাকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরব হতে, যাকে আমরা দেখেছি একটা সময় কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেসকে ব্যতিব্যস্ত করে তুলতে, যিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তাই বোধহয় এবারের কঠিন নির্বাচনে সবথেকে কঠিন কেন্দ্রটা দল তাকেই বেছে নিয়েছে। প্লিজ ওয়েলকাম সুজন চক্রবর্তী। সুজন দা, প্লিজ প্লিজ ওয়েলকাম, বসুন। সুজন চক্রবর্তীকে প্রশ্ন করবেন আমাদের 5 জন এডিটর্স। কে কে প্রশ্ন করবেন চট করে ডেকে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটররা। আমরা ডাকবো একে একে। অনির্বাণ চৌধুরী, অনির্বাণ দা প্লিজ। রয়েছেন তন্ময় প্রামাণিক, গার্গী গুহ ঠাকুরতা, রয়েছেন রাজা চট্টোপাধ্যায় এবং রয়েছেন সৈকত বসু। TV9 বাংলার এই শো বাংলা টেলিভিশনে ব্যাকরণ পাল্টে দিয়েছে, কিন্তু বাংলা রাজনীতির ময়দানে চেনা প্রবাদ নিয়ে যাব সুজন বাবুর কাছে। সুজন বাবু, দমদম দাওয়াই দল তাহলে এবার আপনাকেই দমদম দাওয়াই দেওয়ার জন্য বেছে নিয়েছে নাকি? হতেই পারে, হতেই পারে। পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য দাওয়াই তো লাগবেই, এবং সেক্ষেত্রে দমদম দাওয়াই যদি পরিচিত একটা শব্দ হয়, হোয়াট হার্ম? দমদম দাওয়াই আছি আমি। মানে দমদম দাওয়াই দেখতে পাবো আমরা? অবশ্যই, অবশ্যই। আমাদের পুরনো প্রজন্মের কমরেডরা তারা এখন অনেকেই নেই, স্বাভাবিক কারণে তাদের আমরা মিস করছি। সুভাষদাকে মিস করছি, কোনো সন্দেহ নেই। দমদমে জ্যোতিবাবুর মতন জাইগান্টিক ফিগার বাংলার রাজনীতিতে সমসাময়িক সময়ে ভাবাই যায় না, তিনি এখন নেই। কিন্তু তাদের অবর্তমানে, বা আরও যারা, আমি পরপর অনেক নাম বলে যেতে পারি, তাদের অবর্তমানে আমাদেরই দায়িত্ব দলকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের ভবিষ্যতের স্বপ্নটাকে খুঁজে বার করা। যাই একে একে এডিটরদের কাছে। অনির্বাণ দা। সুজনবাবু, আমাদের প্রজন্মের যারা সাংবাদিক, যাদের কেশে পাক ধরেছে আমাদের জীবনের যে সাংবাদিক হিসেবে কর্মকাণ্ড, সমাজ জীবনে বামফ্রন্ট, CPM, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরা সব জুড়ে ছিলেন। 2011-এর পর হঠাৎ সব কিছু লাল ব্যাপারটা, বামফ্রন্ট ব্যাপারটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল আর কি। সত্যজিৎ রায়ের সিনেমা সোনার কেলে মুকুল জমায় বলেছিল ভ্যানিশ। আপনি ভ্যানিশ বেশি বলবেন না, না ভুলিনি, বিপদ আছে। ভ্যানিশ বললেই কিন্তু গ্রেপ্তারের চান্স আছে। না, তাহলে ভ্যানিশ বলছি না, বলেন না। হঠাৎ হাওয়া আর কি। বামফ্রন্ট বা CPM এই রক্তিম পতাকাটা কোথায় গেল, কোথায় চলে গেল? রক্তিম পতাকাটা যাতে না দেখা যায় তার জন্য নানাবিধ চেষ্টা হয়েছে। বামপন্থীরা ভ্যানিশ হয়নি তো। বামপন্থীরা বা লাল ঝান্ডা একটু দুর্বল হয়েছে যখন, তখন মানুষের নিরাপত্তা দুর্বল হয়েছে, তখন ছেলে মেয়েদের লেখাপড়া 12টা বেজে গেছে, তো যুবকদের কাজের সবাই বুঝতে পারছেন পরিযায়ী শ্রমিক এখন সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এবং প্রত্যেক দিন কোথাও না কোথাও বাংলা বিপর্যস্ত হচ্ছে। লাল ঝান্ডার অস্তিত্ব শক্তিশালী হওয়া মানে বাংলার ভবিষ্যৎকে শক্তিশালী করা। ন্যাচারালি যারা বাংলাকে ভরসা করতে রাজি না, চাইনি, আমি কলোনিয়াল সময় বলছি না, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড বলছি না, বাংলাকে অনেকেই সহ্য করতে চায়নি। যারা বাংলাকে সহ্য করতে চায়নি তারা মনে করেছে যে বামপন্থাকে দুর্বল করতে হবে, তাহলে প্রাইমারিলি বাংলা এবং পরবর্তী সময় গোটা ভারতবর্ষে তাদের মতন করে তারা তাদের প্রজেক্ট চালাতে পারবে, যেখানে ইলেকটোরাল বন্ড সামনে আসবে, যেখানে PM কেয়ার সামনে আসবে, যেখানে ইনইকুয়ালিটি, যার বিরুদ্ধে আম্বেদকর স্পষ্টভাবে বলেছিলেন আমাদের যারা সংবিধান গৃহীত হয়, সেটা সামনে চলে আসলে আদানি আম্বানি রাজত্ব হবে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই সব মিলিয়ে একটা প্রজেক্ট যেখানে কমিউনিস্টদের খাটো করে দেখবার চেষ্টা করা হয়েছিল। প্রাইমারিলি সাকসেসফুল, আমি করে বললাম প্রাইমারিলি, বাট ইট মাস্ট হ্যাভ এ কামব্যাক, এবং সেই কামব্যাকটা হতে হবে বাংলার জন্য, দেশের জন্য, মানুষের জন্য। যাই তন্ময় প্রামাণিক। ঠিক অনির্বাণ চৌধুরীর প্রশ্ন ধরেই আপনাকে বলবো যে এই যে ভ্যানিশ হয়ে যাওয়া, 2012-13 পঞ্চায়েত নির্বাচন, 14 লোকসভা ইলেকশন, তখনও দলে দলে CPM কর্মীরা কোথাও তারা সংঘর্ষের মুখোমুখি হচ্ছেন। মার পাল্টা মার এই রাজ্য রাজনীতিতে যেটা বারবার দেখে, সেখানে নিচের তলার কর্মীদের আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমরা যদি মার প্রতিরোধ করতে যাই
ওপরতলা থেকে নেতাদের কোনো সাপোর্ট পায় না। কর্মীদের পাশে না দাঁড়ানো, কর্মীদের পাশে না দাঁড়ানোর যে কথাটা বলা হয় এটা বহুল প্রচারিত, এটা খুব সার্বিকভাবে সত্য নয়। কেন সত্য নয়? যেটা আপনি মমতা ব্যানার্জি ভিসাভিস তুলনা করলে আদৌ আরও ঠিক হবে না। যে প্রক্রিয়া মধ্যে পশ্চিমবাংলা ছিল এটা ধরে নেওয়া হতো যখন মমতা ব্যানার্জি বিরোধী রাজনীতি করেন, যে বিরোধী রাজনীতি করা উচিত, করা যায়, তার জন্য পরিষদ থাকা উচিত, সরকার সেই মনোভাবেই চলতো। মমতা ব্যানার্জির ইউএসপি কি? পুলিশকে গিয়ে চর মারলো, ওকে গিয়ে আলকাতরা মাখিয়ে দিয়ে আসলো, ওখানে গিয়ে একটা ধ্বংসের ব্যবস্থা করে আসলো, এবং ইত্যাদি করতে করতে মিথ্যাচার 356, সিবিআই, মিথ্যাচার, এই করে 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 লাভের লাভ কিছু করতে পারেনি, যে কোনো কারণেই হোক। আচ্ছা বেশ, একটা বামপন্থীদের বিরুদ্ধে বলছে, একটা এগেইন পলিটিক্যাল প্রজেক্ট মমতা ব্যানার্জিকে অনেকে সামনে তুলে ধরেছে। এখানে উল্টো 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনি যে কোনো জেলা ধরুন, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বলছি, 310টা গ্রাম পঞ্চায়েত, 105টা জিতলো বামপন্থীরা, 105টা। 2013 আগে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ বামপন্থী, মানে সিপিএম বামপন্থী যাই বলুন না কেন আপনি, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি দখল করে নিল। না, কেউ বিরুদ্ধে থাকতে পারবে না, আমরা ছাড়া কেউ থাকবে না। আপনারা তো পাশে দাঁড়াতে পারেন, দাঁড়াতে পেরেছি, কর্মীদের পাশে দাঁড়াতে পারেন, দাঁড়াতে পেরেছি, দাঁড়াতে নিশ্চয়ই কেউ একথা দাবি করতে পারে না যে প্রত্যেকটি ঘটনা পাশে সবাই মিলে দাঁড়াতে পেরেছে। কিন্তু কর্মীরা বুঝেছে যে সুশান্ত ঘোষের মতন পার্টির আমাদের নেতা, তাকেও কিন্তু গ্রিড হতে হয়েছে দিনের পর দিন, মাথা নিচু করেনি। আমাদের কর্মীরাও মাথা নিচু করেনি। আমাদের কর্মীরা যখন বুঝছেন যে এই আক্রান্ত হচ্ছেন, এবং আমরা যখন বুঝছি যে এই আক্রমণটা রাজনৈতিক আক্রমণ কেবলমাত্র না, শারীরিক ভয়াবহ, এন্টায়ার সিস্টেম, পুলিশ তৃণমূলের দলদাসের মতন করে কাজ করছে, রোজ কেস দিচ্ছে, আর আমাদের গরিব মানুষ এই রোজ কেস দিচ্ছে, রোজ আক্রমণ করছে, তখন আমাদের কখনো কখনো কথাটা বলতে হয়েছে, একটু সমঝে চলতে হবে, কেননা এটা অসম লড়াই। সুজনবাবু, বাম আইএসএফ জোট ক্রমশ একটা বিড়ম্বনার জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তো বড় দল আপনারা, সেই হিসেবে এই বিড়ম্বনার দায় তো আপনাদের উপরেই বর্তায়, কি বলবেন আপনি? নিশ্চয়ই, আমি কখনো অস্বীকার করব না যে যদি কোনো বিড়ম্বনা হয় যেখানে আমাদের কোনো রকম অ্যাসোসিয়েশন আছে, তাহলে দায় তো আমাদের পড়বেই। সেটা যদি কেউ বলেন যে বামফ্রন্টের শরিকরা ঠিকমতো চলছে না, বিড়ম্বনা হচ্ছে, তার দায় তো আমাদের ঘাড়ি মানুষ ফেলে। যে বড় তাকে সইতে হয় বেশি, কিছু করার থাকে না, যে বড় তাকে সইতে হয় বেশি, এবং আমাদের অবশ্যই সইতে হচ্ছে। বাম আইএসএফ বলে কথা না, বাম সহ বিজেপি, তৃণমূল বিরোধী সবাইকে একজোট করাটা ছিল আমাদের লক্ষ্য। এখনও আমাদের সেই লক্ষ্য আছে, সেই লক্ষ্যই থাকবে। গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে এক করা, পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে এক করা। না বোঝার কোনো কারণ নেই, তৃণমূল থাকলে বিজেপি বাড়বেই। আপনি বিজেপি থাকবে না তৃণমূল থাকবে, তৃণমূল থাকবে না বিজেপি থাকবে, না হবে না, এটা বাস্তবটা সবাই বুঝতে পারছেন। তৃণমূলের প্রার্থীদের নিয়েই, মানে তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপির প্রার্থী তালিকা, এমনকি এবার বিজেপির এমএলএদের নিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা, এমনকি এবার। ফলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করবার চেষ্টাতে আমরা আছি। তারপর কেউ যদি সেটা না মান্য করেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাবে যদি কেউ না চলতে পারেন, দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি অর দেয়ার রেসপন্সিবিলিটি। আমরা চাইব বাংলাকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে, ভবিষ্যৎটাকে আমাদের সুরক্ষিত করতে হবে, ধ্বংসের সাথে ছেড়ে দেওয়া যায় না। ফলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই যাতে একজোট থাকে, তাতে সাময়িক কিছু বিড়ম্বনা নিশ্চয়ই হচ্ছে। সেই ইগোকে একপাশে সরিয়ে রেখে আপনারা এগোতে পারবেন? আমি ইগো বলে দেখব না, আপনি ইগো বলে বলেছেন, আপনার মনে হয়েছে বলেছেন, আমি আপত্তি করছি না, কিন্তু এটাকে আপনি ইগো বলবেন না, এটাকে আপনি নেসেসিটি অফ দি টাইম বলবেন। নেক্সট, রাজা চট্টোপাধ্যায়। রাজা। সুজনবাবু, এই আদ্যপান্ত ভোগবাদের যুগে এবং অ্যাসপিরেশন যেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের এত বেড়ে গেছে, ভোগ ভোগ ভোগ, এইরকম একটা সময়ে দাঁড়িয়ে আপনাদের দলের যে গঠনতন্ত্র, দলের যে আর্থিক নীতি, দলের ইনকাম করার যে পদ্ধতি, এগুলো কি কোথাও নতুনকে দলে নিয়ে আসার ক্ষেত্রে অন্তরায়? আমি একটা উদাহরণ দিই। 80-র দশকে যে ছেলেটির বাবা পার্টিকে তার আয়ের বেশিরভাগটা দিয়ে স্বচ্ছন্দ বোধ করতো এবং সংসারটা টেনে টুনেও চলতো, এখন সেই ছেলেটি তার বাবাকে বলবে, বাবা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো চলবে না, আগে আমার আইফোনটি কিনে দাও, তারপর দলকে দাও। ফলে এটাই এই যে ইনকামের ক্ষেত্রে
যেহেতু মানি অপটিক্স এখন একটা বড় জিনিস, আমি দুর্নীতির কথা বলছি না, সাধারণ আয় প্লাস আপনারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ক্ষমতায় নেই, আয়ের উৎস কমেছে, ফলে আপনারা কৌটো নাড়ছেন, সেটা হয়তো আরও বেড়েছে। এটা কি কোথাও ম্যাচ করছে? কৌটো নেড়ে চলা মানে কৌটোতে মানুষ সাহায্য দেবে, ছোটোখাটো গরিব মানুষ। আমি যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, আমার কাছে সেটা শ্রেয়। বড় বড় চেক আপনার বোধহয় জানা থাকতে পারে, তখন সব ইলেকট্রাল বন্ড ফন্ড তো পরের কথা, আরও অনেক আগের কথা। কর্পোরেট কোম্পানি আমাদের নামে চেক দিয়েছিল, আমরা পত্রপাঠ বিদায় দিয়েছিলাম। সেটা কিন্তু এই গ্লোবালাইজেশনের এই সময়ের পরেই, আজ থেকে আরও বছর 12-14 আগে আমরা পত্রপাঠ বিদায় দিয়েছিলাম যে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডের কথা ভেবে বা কর্পোরেটরদের জন্য পার্টি রাজনীতি আমরা করি না। তাদের পয়সায় আমাদের রাজনীতি নয়, আমাদের রাজনীতি গরিব মানুষের মতন করে, সাধারণ মানুষের মতন করে তাকে এলিভেট করা, গরিব মানুষকে তুলে ধরা, সাধারণ মধ্যবিত্ত যুবক সে যেন জীবনে ভরসা করে দাঁড়াতে পারে তার মতন ব্যবস্থা করা। ফলে যে মানুষের জন্য আমার রাজনীতি, সেই মানুষের সাহায্য নিয়ে, সঙ্গ নিয়েই আমি চলতে চাই। ক্যামাফ্লেজ করাটা আমাদের কাজ না, দ্বিচারিতা করাটা আমাদের কাজ না। আপনি খেয়াল করে দেখবেন ইলেকটোরাল বন্ড ইত্যাদি যখন হয়, আমি তো গর্ববোধ করি, আমি সুজন চক্রবর্তী, আমি গর্ববোধ করি। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার অথবা দেশের একটা বড় অংশের মানুষ গর্ববোধ করেন যে বড় রাজনৈতিক দল একটা পয়সা আমাদের ফান্ডে কেউ কখনো দিতে পারেনি, এবং যাতে না দিতে পারে তার মতো করেই আমরা চলেছি। এমনকি নির্দিষ্ট ব্যাংকে আমরা আমাদের অ্যাকাউন্টটাও করিনি। স্বচ্ছ থাকার যে ডিভিডেন্ড, এই স্বচ্ছ থাকার সোশ্যাল রেসপেক্ট বা মানুষের রেসপেক্ট, সেটাই আপনারা পাচ্ছেন কোথায়? ভোটের বাক্সে অবশ্যই পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। কেউ চোর বলে দাগিয়ে দিতে পারেনি আমাদের। আমি আজও সকালে আসবার সময় টেলিভিশনের পারস্পরিক দ্বৈরথ শুনছিলাম। এ বলছে ও তো ওই মাদক চালানে আমার নাম আছে, বলছে আমাদের দলের নাম, ওদের দলের নাম আছে। এই ও কী করেছিল, সে কী করেছিল, সে কী করেছিল, আর ও পাল্টা বলছে আর আমি চোর নাকি, আমার চেয়ে তুমি বড় চোর। এই দুই চোরের লড়াই যখন চলছে, অথবা যখন সোশ্যাল রেসপেক্টটা কার্যত সর্বনাশ করে দেওয়া হচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে যখন একজন যুবক কম বয়সের ছেলে বলে ওরা কিন্তু অন্যরকম, ওরা কিন্তু নিজেদের জন্য পার্টি করেনি, আমি মানছি আপনার কথা, কিন্তু আমি আরেকবার দ্যাট ইজ সোশ্যাল রেসপেক্ট। আমি মানছি, আমি আপনার তিন নম্বর খেলার উদাহরণটা দিয়ে দিই। এই সোশ্যাল রেসপেক্ট, ফেন্সিং এর বাইরে বসে থাকতে হচ্ছে। গতকাল ফেন্সিং এর বাইরে যদি আপাতত বসে থাকতে হয় তাও থাকবো, কিন্তু সোশ্যাল রেসপেক্ট এবং মানুষের বিশ্বাস আর ভরসা এই জায়গাটা যদি ছেড়ে দিই, তাহলে ভবিষ্যতের সমাজ কোথায় যাবে বুঝতে পারছেন, ভয়াবহ। সৈকত বসু। সুজনবাবু, আপনাদের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ যদি কিছু থাকে সেটা হচ্ছে ঔদ্ধত্যের অভিযোগ। 3.5 দশক ধরে তিলে তিলে যে ঔদ্ধত্য আপনারা সঞ্চয় করেছেন, ক্ষমতায় না থাকার 12-13 বছরে এখনও সেটা পুরোপুরি খরচ করে উঠতে পারেননি। এখনও কোথাও মানুষ ভুল করেছে এই একটা ধারণায় সিপিএম নেতারা আটকে আছেন। মানুষ ভুল করেছে, মানুষ বুঝতে পারবে। কিন্তু গণতন্ত্রে আপনারা বারবার মানুষের কাছে যাওয়ার কথা বলেন, কিন্তু মানুষ ঠিক করেছে, আমরা ভুল করেছিলাম এবং মানুষের সেই রায় আমরা নতমস্তকে মেনে নিলাম। এই জায়গায় এখনও আপনারা আসতে পারলেন না কেন? সহমত হলাম না আপনার সঙ্গে। আমি মানুষের রায় মেনে নিলাম 2011-এ সরকার পতনের পর, আমাদের সরকার চলে যাওয়ার পর ফার্স্ট স্টেটমেন্টটাই ছিল সেইটা, আমরা বুঝতে পারিনি। আমরা এই কথাটা বলিনি যে মানুষ বুঝতে পারেনি বলে আমাদের সরিয়েছে। আপনি ফার্স্ট স্টেটমেন্ট খেয়াল করে দেখবেন, বিমান বসুর স্টেটমেন্ট, উনি বামফ্রন্টের চেয়ারম্যান তখন, পার্টির রাজ্যের সম্পাদক তখন। ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে আমরা বুঝতে পারিনি, আমরা মেনে নিলাম। বুঝতে পারিনি এক জিনিস, আমরা ভুল করেছি আর এক জিনিস আমরা বুঝতে পারিনি। আমরা ভুল করেছি বলিনি আমি, না বলেন, ওটা আপনি বলছেন, আমি বলিনি। না না, আমি এখনো সেটাই আমি বলছি, আমি এখনো বলছি না আমরা ভুল করেছি। আমরা ভুল করেছি বলে যে তালিকাটা পরপর দেওয়া হয়েছিল, এবং মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আসার পরে 18টা কমিশন করেছে, একটা কমিশনের রিপোর্ট বার করেনি, একটা কমিশনে বলতে পারিনি ভুল করেছিলাম। ফলে আমি ভুল করেছি বলিনি, বুঝতে পারিনি। 1 নম্বর আমরা বলেছিলাম, 2 নম্বর আমরা বলেছিলাম যে রায় আমরা মেনে নিয়েছি, এবং তৃতীয় তারপরে যে কথাটা বলেছিলাম যে সব কিছুরই একটা পিরিয়ড দিতে হয়, 6 মাস আমরা সরকার যেভাবে চলছে আমরা বড় কোনো প্রোটেস্টে যাব না।
সরকার চলুক, কাজ করুক, অন্তত রাজ্যটা তাকে যেন রক্ষা করতে পারে এই চেষ্টাটা করুক। এবং বলে আপনার মনে থাকবে গৌতম দেব পরে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে, প্রয়োজনে আগের মুখ্যমন্ত্রীকে ডাকুন, বসুন, আগের মুখ্যমন্ত্রী আপনাকে ডেকেছিলেন, শিল্পের ধ্বংসর এই চেহারাটা ভালো হবে না, ভবিষ্যৎটা সর্বনাশ হয়ে যাবে। আর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 10 বছর পর এই যে কথাটা আমি এখন বলছি, এই কথাটা লোকে যখন বুঝতে পারবে তখন আমি বুঝবো যে আমরা ঠিকভাবেই চলতে চেয়েছিলাম, সেটাকে 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ 18 বছর বয়সের ছেলের চোখের দিকে তাকিয়ে যখন পশ্চিমবাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছে বামপন্থীরা, তার মতো করে যখন এগোচ্ছে, সেই স্বপ্নটাকে ভেঙে দেবার জন্য নানান পরিকল্পনা হয়েছে। কিন্তু কখনো আমরা এটা বলিনি যে মানুষ আমাদের বুঝতে পারেনি, মানুষ ঠিকমতো বোঝেনি। আমরা বলেছি আমরা মানুষের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারিনি, মানুষের মনের ভাবটা বুঝতে পারেনি। মনের ভাবটা বুঝতে পারেননি নিশ্চয়ই। হ্যাঁ, একই সঙ্গে মানুষ কি চাইছে সেটাও বুঝতে পারেনি। তাই তো বলছি আমরা বুঝতে পারিনি, আমি তাই তো বলছি আমরা বুঝতে পারিনি। আমি এ কথাটা বলিনি বা আমরা এ কথাটা বলিনি যে মানুষ আমাদের বুঝতে পারেনি, আমরা বলেছি মানুষ বুঝে সুঝেই আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই কারণে আমরা বলেছি আমরা রায়কে স্বাগত জানাচ্ছি, মেনে নিচ্ছি, স্বাগত জানাচ্ছি শব্দটাও দেখবেন আপনি স্টেটমেন্টে ছিল, আমরা মেনে নিচ্ছি, সরকারটা চলুক, কিন্তু বাংলাকে এবং বাংলার যুব সমাজ ভবিষ্যৎ তাকে রক্ষা করার ব্যবস্থা করা হোক। আজকে 15 বছর পর 13 বছর প্লাস হলো, 13 বছর পর আজকে কি দেখছেন? যে মানুষটা তখন মনে করেছিল যে বামপন্থীরা অনেক দিন ধরে আছে এবং বামপন্থীরা মানে এই করেছে, ওই করেছে, সেই করেছে, 56,000 কারখানা বন্ধ করে ইত্যাদি ইত্যাদি নানাবিধ প্রচার হয়েছিল, আমরা বলেছিলাম সবকটা অসত্য। আজও পর্যন্ত কিন্তু এই তথ্যগুলো কোনোটা স্পষ্ট করেনি, ইনক্লুডিং কোনো কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ করেনি। বরং যারা তখন আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা এই কথাটা এখন বুঝতে পারছেন যে আসলে তারা ঠকে গেছে, তাদের ঠকানো হয়েছে। আমি কিন্তু অন্যায়ের কথা বলিনি, আমি আচরণের কথা বলেছি। আচরণে আপনি কি বলছেন দেখুন, কোনটাকে আপনি উদ্ধত্ত বলছেন? আপনি উদ্ধত্ত বলে যেটাকে বলছেন, মানে আপনি মানে আমরা আর কি উদ্ধত্ত বলে যেটাকে বলছেন, কি উদ্ধত্ত দেখেছো সিপিএমের? বুদ্ধও বললো আমরা 235 ওরা 30, ওইটাই তো সবচেয়ে বড় উদ্ধত্ত বলে প্রচারিত হয়েছে, ওইটাই সবচাইতে বড় উদ্ধত্ত বলে প্রচারিত হয়েছে। আপনি দেখে নিন সমস্ত সংবাদ মাধ্যমে, ওটা একটা ফ্যাকচুয়াল কথা, কিন্তু সেটাও ঔদ্ধত্যের মনোভাবে উনি বলেছেন এটা আমি মনে করি না। বেশ কেউ মনে করেছেন ঔদ্ধত্যের মনোভাবে বলেছেন, উনি সংখ্যা তত্ত্ব দিয়েছেন যে ভাই আমাদেরও তো 235 জন আছে, তোমরা 30 জন আছো বলে তোমরা যা বলবে সবটাই মানতে হবে, কী করে হয়? এটা ছিল ওনার বলার সেন্স। এনিহাও কেউ মনে করেছেন ঔদ্ধত্য। আচ্ছা, ওটা যদি ঔদ্ধত্য হয়, চপ 500 টাকা দিয়েছে আবার দাবি করছে, সেটা কি? ওপেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, মুখ্যমন্ত্রী বলছেন এমএলএ উঠে বললো আমার হাসপাতালে ডাক্তার নেই, চুপ, আমার হাসপাতালের ডাক্তার, মাইক বন্ধ করে দিন প্রকাশ্যে। ওটা কি ঔদ্ধত্য না ওটা বিনয়? কোনটা? বেশ, সুজনবাবু, আমাদের পরের রাউন্ড অত্যন্ত ইন্টারেস্টিং, আমার মনে হয় আপনি এনজয় করবেন। র্যাপিড ফায়ার রাউন্ড, চট করে রাখি প্রশ্নগুলো বি গলে, দেখুন একে একে। র্যাপিড ফায়ার, প্রথম প্রশ্ন আমাদের বি গলে, দেখাই একবার। পছন্দের রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী? 0-0-0। কাউকেই রাখবেন না? নিশ্চয়ই না। যাদের সঙ্গে জোট করেছিলেন? যাদের সঙ্গে জোট তো করিনি, আসলে সমঝোতার ব্যবস্থা ছিল। তার মানে পছন্দের রাজনীতিবিদ না, অপছন্দ আমি কাউকে না করতে পারি, আমি কাউকে এদের অপছন্দ করি না ব্যক্তিগতভাবে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে এরা কেউই এখনো পর্যন্ত বাংলার জন্য অনেক কিছু করবেন বলে মনে করি না। পরের প্রশ্ন, পছন্দের সেলিব্রিটি রাজনীতিবিদ সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়? আপনি আমায় এমন প্রশ্ন করছেন যেখানে আমার সবগুলো নেগেটিভ উত্তর দিতে হয় বলে মনে হচ্ছে। এমনি একটু এদের মধ্যে রাজনীতিতে বেশি দিন ধরে হয়তো লকেট চট্টোপাধ্যায় আছে, উনি তৃণমূল করে এখন বিজেপি করছেন। বাকি দুজন উনি তার চেয়ে পরে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায় হাল আমলে দিদি নাম্বার 1 থেকে এমপি ক্যান্ডিডেট। তাহলে 1, 2, 3 রাখবো? আপনি যদি রাজনীতির বেশি দিন ধরে আছে তাতে বাস্তব যেটা লকেট চট্টোপাধ্যায় একটু বেশি পুরনো, মানে বেশি পুরনো না, সবই নতুন, তার মধ্যে পুরনো, তারপরে সায়নী, তারপরে রচনা। বেশ, নেক্সট। পছন্দের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য? জ্যোতি বসু।
এক বাক্যে। বেশ, নেক্সট। পছন্দের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস, বিমান বসু। বিমান বসু। এক বাক্যে। বেশ, নেক্সট। পছন্দের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর। দুজনেই, এটা আমি আর এদের মধ্যে ফারাক করতে পারছি না, দুজনেই খুবই ভালো, অত্যন্ত কিঞ্চিত ভরসাযোগ্য। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন? ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসেবে আমরা এখনো দেখি না, চলতে চলতে আরও ঠিক হবে। দুজনেই খুবই ভালো। আপনি আমাকে যদি বলেন, আমি ন্যাশনাল লেভেলে দীপশিতা, স্টেট লেভেলে মীনাক্ষী, আমি এই পর্যন্ত বলতে পারি। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, সরাসরি প্রশ্ন, অপছন্দ হতে পারে আপনার। চরম বাম জমানা, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে এই দমদমে তপন শিকদার বিজেপি টিকিটে জিতেছিলেন, শোনা যায় সেটা নাকি আপনাদের অন্তর্দ্বন্দ্বের ফল। আপনি যেমন শুনেছেন, কাগজে বেরিয়েছে, আমিও তেমন শুনেছি, কিন্তু এরকম খুব স্পষ্ট বোঝা যায়নি। যাই হোক, যেহেতু এরকম কথা ছিল, তারপরে কিন্তু তপন শিকদারকে হারিয়েই সম্ভবত অমিতাভ নন্দী জয়লাভ করেছিলেন, আমরা দমদম পুনরুদ্ধার করেছি। মাঠে একটা ঘটনা ঘটেছিল, দমদমের একটি মাঠে। জ্যোতিবাবু স্টেটমেন্টের পর অমিতাভবাবু এবং সুভাষ চক্রবর্তীকে এক জায়গায় দেখা গেছিল এবং পরেই আলোচনা শুরু হয়ে গেছিল, তাহলে বোধহয় এবার ফলাফলটা অন্যরকম হবে, সিপিএম একজোট হয়ে। যাক, যদি হয় তাহলে অন্তত শেষ ভালো, যা সব ভালো। তার বেশ, আমি ধরে নিলাম। হ্যাঁ, অনির্বাণদা। সুজনবাবু, এটা ঠিক, অবশ্যই ঠিক যে দেশের অধিকাংশ না হলে অনেক মানুষ মনে করেন যে বামপন্থীদের কি দিল্লি কি রাজ্যে আইনসভায় যাওয়াটা উচিত এবং দরকার, মানুষের প্রয়োজন, অনেকেই মনে করেন। তো কিন্তু সংখ্যাতত্ত্ব, ভোটের সংখ্যাতত্ত্ব পুরোটাই আপনাদের বিপরীতে আজকের দিনে দাঁড়িয়ে। দমদমে আপনার হার নিশ্চিত কেন দাঁড়িয়েছে? আমি হার নিশ্চিত বলে মনে করলেও পার্টির সিদ্ধান্তে দাঁড়াতে পারতাম। পার্টি চেয়েছে, স্থানীয় কর্মীরা বলেছে। সাধারণভাবে আমি ভাবছিলাম এবারে নির্বাচনে দাঁড়াবো না, কম বয়স ইত্যাদি, কিন্তু পার্টি যখন মনে করেছে ফেয়ার এনাফ, তার চাইতে বেশি কোনো কথা নেই। তার মানে আর দাঁড়ালাম যখন, এটা বুঝে রাখুন, জয় লাভের জন্যই দাঁড়িয়েছি, হারবার জন্য দাঁড়াইনি। আত্মবিশ্বাসী। হার নিশ্চিত ব্যাপারটা হার নিশ্চিত কোথাও একটা রয়ে গেছে। না দেখুন, হার নিশ্চিত আপনি ঠিকই বলেছেন, হার নিশ্চিত কারণ না আমার না। একদম ছোট্ট প্রশ্ন, খুব স্পষ্ট উত্তর চাইবো। জামানত কি জব্দ হবে না জামানত রাখতে পারবেন? রয়ে গেছে, থাকবে অবশ্যই, কোনো কোয়েশ্চেনই আসে না। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, লিখে রাখুন। 19-21-এর পুনরাবৃত্তি হবে? 19-21-এর পুনরাবৃত্তি সবসময় তো, হিস্ট্রি ডাজ নট রিপিট অলওয়েজ। পুরনো কথা, মানুষের মনের সারাটা অন্যরকম। আপনার লড়াইটা কি 3-2-1 না জামানত বাঁচানো? না না না, আমার লড়াই একের লড়াই, এক এক। পছন্দ হচ্ছে না আপনার? একের লড়াই। নেক্সট। সুজনবাবু, একটু আগেই আপনি বললেন দীপশিতা এবং মীনাক্ষীর কথায় যে দুজনেই খুব পছন্দের রাজনীতিবিদ আপনার কাছে। তো এটা আমরা প্রায় শুনে আসছি এবং অনেক দিন পর্যন্তই সেটা সত্যি বলেও ছিল যে বামেদের মধ্যেই বৃদ্ধতন্ত্র, এই ব্যাপারটা জবরদস্ত আছে। তো দীপশিতা বা মীনাক্ষী এদের তুলে আনতে কি একটু দেরি হয়ে গেল না? আমি তো বৃদ্ধতন্ত্রের প্রতিনিধি নাকি? দেখুন, খুব স্পষ্টভাবে বলি, কম বয়সের প্রজন্মকে আমাদের চাইতে সংগঠিতভাবে কে তুলে এনেছে বলুন তো? জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্তরা যখন নেতা রাজ্যের, তখন একসাথে 14-30-এর নেতাদের তুলে নিয়ে এসেছে পার্টি। কারোর নাম সুভাষ চক্রবর্তী, কারোর নাম শ্যামল চক্রবর্তী, কারোর নাম বিমান বসু, কারোর নাম দীনেশ মজুমদার, কারোর নাম অনিল বিশ্বাস, কারোর নাম বুদ্ধদেব ভট্টাচার্য ইত্যাদি, শঙ্কর গুপ্ত, আমি আরও বাড়াতে পারি। তখন তারা কিন্তু 14-30, এদের মধ্যে বিমানদা একটু সিনিয়র, বিমানদারও বোধ হয় 32-33 এরকম কিছু। তখন আজ থেকে আরও 40 বছর আগের কথা পারলে প্রায় বলছি, 77 সাল মানে প্রায় তাই হয়ে গেল, তার চেয়ে বেশিই হলো। তার পরবর্তী প্রজন্মে গৌতম দেব,
সহ আমরা এক গাদা ইয়াং ছেলে মেয়ে, মানব মুখার্জি কারুর নাম, আমিও সেই টিমের অংশীদার, এরকম অনেক। আমি যখন এসএফআই রাজ্যের সেক্রেটারি কি অল ইন্ডিয়া সেক্রেটারি, কম বয়স, অবশ্যই কম বয়স। আমি যখন পার্টির জেলার সেক্রেটারিয়েট মেম্বার, তখন আমার বয়স 29 বছর, বৃদ্ধতন্ত্র। হঠাৎ আজকে আমরা নতুন করে ভাবছি না, তা সত্ত্বেও একটা আলাপ আলোচনা কেমনভাবে যেন চলতে চলতে একটা এরকম ধারণা হয়ে গেল যে বুঝি পাকা চুল মানে সিপিএম আর কাঁচা চুল মানে সিপিএম না। আপনি এখনকার দিকে তাকিয়ে দেখুন তো, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, প্রতিকূল, শতরূপ, আমি নাম বলতে গেলে আমার কারোর নাম বাদ পড়ে যেতে পারে, সব তো খেয়াল করে করে বলা হয় না, শতরূপ ইত্যাদি, এইসব এক গাদা। মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেল। কোথায় মাঝে অনেকটা গ্যাপ পড়লো? আমাদের পরের ব্যাচে আপনি নাম শুনে থাকবেন পার্থ মুখার্জি, শ্রমিক লাহিড়ী, সোমনাথ ভট্টাচার্য, আমার ধারণা শুনেছেন কোথায়। তার মধ্যে শ্রমিকের নামটা একটু বেশি জানবেন এই কারণে যে সেন্টারের কাজটা একটু বেশি করে। এরা তো আমাদের পরের প্রজন্ম, প্রতিশ্রুতিবান, ভবিষ্যৎ। এরকম আমি হয়তো 3টা নাম বলছি, আমি 33 নাম বলে যেতে পারি। তার পরের প্রজন্ম সৃজনরা কতটুকু বয়স, কি অদ্ভুত ছেলে, বুঝতে পারছেন? মীনাক্ষীর মতো মেয়ে আপনি পাবেন, ভাবা যায়। দীপশিতার মতো ওরা মেয়ে পাবেন। সবাই জেএনইউ জানে, কানহাইয়া কুমার জানে, তখন এসএফআই লিডার জেএনইউতে, তার নাম হচ্ছে দীপশিতা ধর। আমাদের হাওড়ার মেয়ে পালি, পদ্মনিধি ধরের নাতনি, সেটা পরিচয় না। এখন দীপশিতার বাবা, দীপশিতার ঠাকুরদা পারলে প্রায় এই পরিচয় হয়ে যাচ্ছে। দীপশিতারা প্রতিশ্রুতিবান, মীনাক্ষীরা তাই, সৃজন, প্রতিকূল, শতরূপ ইত্যাদি, সায়ন, আমি কত নাম বলবো, আমি পরপর নাম বলে যেতে পারি। এরপরে এখন যে নতুন ব্যাচটা আসছে আপনি খেয়াল করেছেন? দেবাঞ্জন, সেই কোচবিহারের ছেলে প্রণয়, সৌভিক, বীরভূমের ছেলে, আকাশ, ইত্যাদি ইত্যাদি। এবং আমি জানি না, মানে আমরাই বা কী করে দেখলাম, মানে একটা ন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট র্যাঙ্ক করলো যে ছেলেটি, নাম শোনার দেখার পরে আমি বললাম, কে রে এই ছেলেটা? বীরভূমে তো একটা নাম বলতে সেই ছেলেটা নাকি? বীরভূমের এসএফআই সেক্রেটারি, ন্যাশনাল লেভেলের কম্পিটিশনের ফার্স্ট। কিন্তু এটা ঠিক, আমাদের মার্কেটিং নেই, আমাদের প্রজেকশনের ওই রকম টাইপ নেই, কোটি কোটি টাকা খরচ করে ইমেজ বিল্ডিংয়ের মনোভাব নেই। ফলে আপনি সৃজনদের পরের ব্যাচে তৈরি, শুনে রাখুন, মীনাক্ষী, দীপশিতা, সৃজনদের পরের ব্যাচও কিন্তু তৈরি হচ্ছে। আমরা এই প্রজন্মকে পরের পর তৈরি করি। আমরা প্রথম চাই ওদের সবাইকে, আমরা যেটা বলি, 1, রাজনীতির পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেদের লেখাপড়া স্ট্রং করতে হবে। 2, রাজনীতির পড়াশুনো। 3, সামাজিক মনোভাব। 4, মানুষের জন্য রাজনীতি, নিজের জন্য না। এই এতগুলো জিনিস মেনে যারা ভবিষ্যতের প্রজন্ম হিসেবে তৈরি হচ্ছে, আই মাস্ট স্যালিউট দেম। বেশ, একে একে যাই। রাজা চট্টোপাধ্যায়, আপনাদের যখন খুব জাইগ্যান্টিক রেজিমেন্টেশন ছিল এবং সংগঠন ছিল, একেবারে খুব শক্তপোক্ত সংগঠন রাজ্যব্যাপী, তখনও কিন্তু একজন করে মুখ ছিলেন, এবং এটা অনস্বীকার্য যে শুধু ওই মুখ থাকলেও হয়তো চলতো না, আবার শুধু ওই সংগঠন থাকলেও চলতো না, ওই মিশেলটা প্রয়োজন ছিল। ইউ শো মি ওয়ান ফেস আপনাদের এখন বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময়ে। আমি বুদ্ধবাবুকে যে খুব বিরাট জননেতা বলছি এমন নয়, কিন্তু অ্যাটলিস্ট কাছাকাছি একজন মুখ সর্বজনগ্রাহ্য সিপিএমে দেখান। আপনি যাদের কথা বলছেন, দে আর ইয়েট টু গ্রো। যদি তাই হতো তাহলে আপনারা মীনাক্ষীকে এখনই দাঁড় করিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতেন, মানে লোকসভা ভোটে। আপনারা তা দেন, একটা বাঁচিয়ে রাখেন। আজকে আপনি বুদ্ধদা বলছেন, বুদ্ধদাকে যখন চিফ মিনিস্টার করা হয়, যদিও থাকতে থাকতে ডেপুটি, তারপর চিফ মিনিস্টার, এইভাবে গড়ে তোলা হয়। কাউকে ঠেলে কাউকে বসতে হয় না, বৃদ্ধ এবং নবীন এই লড়ালড়ি করতে হয় না। তার বহু আগে থেকেই বুদ্ধদা মুখ হতে তার সময় লেগেছে অনেকটাই। কেন মুখ হতে সময় লাগবে না? যে কেউ, মানে আপনি মুখ একটা করে দিলেই তো হবে না, মুখ করার আগে অনেকগুলো তৈরি করতে হয়, কি বলবো, মানে গ্রুম করতে হয়, গ্রুম করার ব্যবস্থা করতে হয়। এবং সেই গ্রুম করা মানেটা কি? গ্রুম করা মানে লড়াই, রাজনীতি, সচেতনতা, মানুষের পাশে থাকা, সংবেদনশীলতা, দায়বদ্ধতা, আমি না আমরার মনোভাব সামনে নিয়ে আসা। এই এতগুলো জিনিস খুব সহজ না, এবং এরা প্রত্যেকেই মুখ হয়ে উঠতে পারে, চলতে চলতেই মুখ ঠিক হয়। আর তা না হলে হবে কি, ভাইপো মার্কা মুখ করতে হবে। আমি বলছি সেটাই তো সমস্যা। না, সমস্যা না, মুখ হয়ে উঠলে সমস্যা না, সমস্যা না। এখন পলিটিক্স হচ্ছে ওয়ান ম্যান শো। না, ভুল দল
একদম ভুল, একটা হিরো লাগে। একদম ভুল। নরেন্দ্র মোদীর পরে কে মুখ আমি জানি না, আমি সে আলোচনাতে আমার আগ্রহ নেই। তাদের আছে, তারা দাবি করেন অনেকেই। তাদের আছে, তারা দাবি করেন অনেকেই, তাদের আছে, তারা দাবি করেন অনেকেই, আমাদেরও তো অনেকেই। বা পশ্চিমবাংলায় যদি কেউ বলেন যে একটাই মাত্র মুখ হয়েছে, আর কোনো মুখ নেই, তো সেই মুখটা যদি বিগড়ে যাবে সেদিন কী হবে? ইয়েট টু বি গ্রুমড, ডেভেলপ করতে হয়, হেল্প করতে হয়। আমরা সবাই যারা সিনিয়র, আমাদের দায়িত্ব হচ্ছে পরের প্রজন্মকে গড়ে তোলা, এবং আপনি নিশ্চিত থাকুন আপনি এর মধ্যে যে কাউকে বেছে নিতে পারেন মুখ হিসেবে। এইভাবেই আমরা চলি, অ্যান্ড দ্যাট ইজ এ টিম। সো বাকিরা যখন একটা মুখের উপর নির্ভরশীল, আমরা একটা টিমের মধ্যে কেউ ফার্স্ট অ্যামং দি ইকুয়ালস, এইভাবে আমরা দেখতে চাই। বেশ, যখন আপনারা ক্ষমতায়, তখন কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তকমা দিয়েছিলেন সিপিএমের বি টিম, এবং সেইখান থেকে ভেঙে বেরিয়ে তার তৃণমূল কংগ্রেস তৈরি করা। তারপর 2016 সালে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করলেন, এবং তারপরে এইবারে প্রথম লোকসভা ভোটে আপনারা এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করছেন। কিন্তু কংগ্রেসের যারা জনতা, যারা দীর্ঘদিন 35 বছর ধরে আপনাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই কংগ্রেসি মানসিকতার মানুষ আপনাদের বিশ্বাস করে আপনারা কংগ্রেসি মানসিকতার মানুষের ভোট পান, বা উল্টো দিকে বাম মানসিকতার মানুষ কংগ্রেসকে ভোট দেয়? যদি সেটা না হয় তাহলে এই জোটটার অর্থ কী? দুটো উত্তর। প্রথমত, কংগ্রেসকে সিপিএমের বিটিম বলতে বলতে মমতা ব্যানার্জি যে আসলে বিজেপির বিটিম হয়ে গেছেন এটা সবাই বুঝে গেছে। আরএসএসের ঘরেই তৃণমূল কংগ্রেসের জন্ম, বিজেপির সঙ্গে থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনীতির ভোটে আসা, এবং সেই কারণেই দিল্লিতে বিজেপির সঙ্গে সরকারে মমতা ব্যানার্জির মন্ত্রী হওয়া, এবং সেই কারণেই বিজেপিকে পশ্চিমবাংলায় ডেকে আনা। জ্যোতি বোস বলেছিলেন সবচাইতে বড় মমতার অপরাধ হচ্ছে ও পশ্চিমবাংলায় বিজেপিকে টেনে নিয়ে এসেছে। পশ্চিমবাংলার বাস্তবতার কারণে উনি বলেছিলেন, আমি সেই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। ফলে কংগ্রেসকে সিপিএমের বিটিম বলতে বলতে আসলে আরএসএসের পাল্লায় পড়ে উনি বিজেপির বিটিম হয়ে গেছেন, এটা স্পষ্ট। এক নম্বর কথা। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলতে চাইছেন, ভোট কংগ্রেস সিপিএম ইত্যাদি ইত্যাদি, আমি আপনাকে ঠিক উল্টাটা বলছি। আপনি বলছেন কংগ্রেসের লোক আমাদের ভোট দেবে কেন, আমাদের লোক কংগ্রেসকে ভোট দেবে কেন, ইত্যাদি ইত্যাদি। এখন গল্পটা চেঞ্জ হয়ে গেছে। তৃণমূল যারা অরিজিনাল, প্রথম যারা কংগ্রেস রাজনীতি করতেন সিপিএমের বিরোধী রাজনীতি করতেন, কিন্তু রাজনীতি করতেন, তার একটা অংশ পরে তৃণমূল হয়ে রাজনীতি করেছেন। তারাও রাজনীতি করতেন, দল তৈরি করেছিলেন, সিপিএম বিরোধী রাজনীতি করতেন, কিন্তু রাজনীতি করতেন। সেই রাজনীতির পুরনো কংগ্রেস বা তৃণমূলের লোকেরা দেখছেন যে এখন রাজনীতিটা রাজনীতির কর্মীদের জন্য নয়, রাজনীতি চেতনার লোকদের জন্য নয়, রাজনীতিতে বিরোধিতা করার জন্য নয়, এখনকার রাজনীতি তৃণমূলের হচ্ছে লুঠের, বেআইনি সম্পদের রাজনীতি। সেই কারণেই তাপস রায়েরা তৃণমূলে জায়গা পায় না। উনি কোথায় গেছেন সেটা ভিন্ন কথা। তাপস রায়েরা, এরকম তাপস রায় মানে আমার গ্রাম, আমি একটা গ্রামে থাকি, কাকা বলি, সকালবেলা চলে যান, বয়স হয়েছে, হঠাৎ সাইকেলটা দাঁড় করে দাঁড়ালেন, পুরোনো বলে, আমরা ছোটোবেলা থেকেই জানি উনি কংগ্রেস, উনিও জানেন আমরা সিপিএম। হঠাৎ হাত ধরে বললো, ভাইপো আমি বরাবর কংগ্রেস, তোমরা বরাবর সিপিএম, কোনোদিন অসম্মানিত হয়নি। আমি তো হার্ড ফ্যাক্ট বলছি। আমি যার কথা বলছি তিনি একসময় ওখানে ব্লক তৃণমূলের প্রেসিডেন্ট, ব্লক পঞ্চায়েত সমিতিরও প্রেসিডেন্ট। ভাইপো বরাবর কংগ্রেস করেছি, কোনোদিন তোমাদের কাছে অসম্মানিত হয়নি। সত্যি অসম্মানিত হননি, উনি কংগ্রেস করতেন। ভোটের দিনে আমাদের দুরকম মত থাকতো, কিন্তু সমস্ত সামাজিকতা এই সেই ইত্যাদি মানুষ এইভাবে আমরা দেখতাম। করে আবার হাত ধরে চোখ থেকে জল বেরোলো, তৃণমূলটা তো তৈরি করেছিলাম আমরাই, কোনো সম্মান নেই, আমরা তৃণমূলটা করতে পারছি না, ভদ্রলোক মারা গেছে। আপনি এরকম কত চান? বরং পুরনো কংগ্রেসের মানুষ অথবা তৃণমূলের মানুষ যারা রাজনীতির ঘরানার রাজনীতি করেছেন, তারা বুঝতে পারছেন যে এখনকার রাজনীতিটা রাজনীতি ঘরানার জন্য না। এখন অনুব্রত, শিবু, শাহজাহান এই মার্কা রাজনীতি, তাদের মাথায় জ্যোতিপ্রিয়রা, তাদের মাথায় কালীঘাট এবং নবান্ন, এবং বাংলা ধ্বংসের মুখে যাচ্ছে। ফলে বাংলাকে যারা ধ্বংসের থেকে বাঁচাতে চান, রাজনীতির মনোভাবে যারা চলতে চান, বিরোধিতা থাকলে থাকুক, কিন্তু রাজনীতির মনোভাবে যারা চলতে চান, তাদের রাজ্যটাকে রক্ষা করার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বলে আমি মনে করি, এবং আমার ধারণা তারাও মনে করে। আমাদের সেকেন্ড র্যাপিড ফায়ার, সুজনবাবু বি গলে প্রশ্ন দেখাচ্ছি। প্রথম প্রশ্ন দেখুন,
যাদবপুরে প্রার্থী হলে আপনার ফল ভালো হতো, ইয়েস অর নো? শুরুতেই পাস, আরো 4টে রয়েছে, দেখাবো পর। শুধু পাস দেবো না, চেঞ্জ করে দেবো। যাদবপুরে প্রার্থী হলে আপনার ফল ভালো হতো, আপনি পাস করে দিয়েছেন। নেক্সট, বামেদের ভোট এবারও বিজেপির বাক্সে যাবে, নো। এটাও ভুল উত্তর, আগেও যায়নি, যাই হোক। নেক্সট, আমাদের 3 নম্বর প্রশ্ন, সুজনবাবু, অনিল বিশ্বাস জীবিত থাকলে সিপিএমের আজ এই হাল হতো না। হতো নাতে আমি হ্যাঁ বলছি না, তো আমি তো নো বলছি। নেক্সট, আইএসএফের সঙ্গে সংঘাতে ক্ষতি হবে বামেদের, আইএসএফের সঙ্গে সংঘাতে ক্ষতি হয় বামেদের, তাহলে আমি তো না বলবো। এবারের লোকসভা ভোটেও সিপিএম শূন্য হাতে ফিরবে, নো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজনবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের এডিটরদের। আজকের এই শো তো এখানেই শেষ করছি, কিন্তু খবর জারি থাকবে, দেখতে থাকুন TV9 বাংলা।